শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ মঙ্গলবার ৮ অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ 22 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। দেশে উগ্রবাদী শক্তির পুনরুত্থান এবং নেপথ্যে এক দশকে বারবার ঘুরে ফিরে এসেছে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের নাম। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল আনসার ইসলামের সঙ্গে এই শীর্ষ নেতা মুক্তমনা লেখক ব্লগার হত্যাকাণ্ড সহ অন্তত 6টি হত্যা কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। কয়েকটি মামলা এই দুধর্ষ আসামির ফাঁসির আদেশও দেওয়া হয়েছে। সর্বশেষ ঢাকার আদালতে 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় উঠে এসেছে তার নাম এবং তার পরিকল্পনার কথা। আসলে কোথায় রয়েছে মেজর জিয়া, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরের মোস্তাফাপুর গ্রামে জিয়াউল হকের বাড়ি। সিলেট ক্যাডেট কলেজে তিনি পড়াশোনা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে 2020 সালের মার্চ মাসে জিয়ার গতিবিধির একটি চিত্র তাদের হাতে রয়েছে এবং বেশ কয়েকবার পুলিশ তার খুব কাছাকাছি যেতে পেরেছিল। 2019 সালে ঈদুল ফিতরের আগে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকায় আসার টিকিট কাটতে গিয়েছিলেন তিনি এবং টিকিট থাকার পরও বিক্রি করছেন না, এই অভিযোগ তোলেন। ওই ব্যক্তি জিয়া ছিলেন বলে পরে পুলিশ নিশ্চিত হয়েছিল। এছাড়া অভিজিৎ রায় হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামি সাইমনের ময়মনসিংহের বাসায় কয়েক মাস আত্মগোপনে ছিলেন জিয়া এবং বিভিন্ন সময়ে নানা ছদ্মবেশ এবং ছদ্মনাম নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের একাংশের সঙ্গেও তার যোগাযোগের সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে এবং 2016 সালের 2 আগস্ট মেজর জিয়া এবং তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন তখনকার পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এরপরে ওই পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করা হয়, তবে কোনোভাবেই জিয়ার খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.92% বাড়ানো হয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 17 পয়সার স্থলে 6 টাকা 20 পয়সা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এই দাম বিবেচনায় নিয়ে বিতরণ কোম্পানিগুলো শিগগিরই কমিশনের কাছে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যে খুলনা, বরিশাল সহ দক্ষিণ পশ্চিমের 21টি জেলায় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি 20% দাম বাড়ানোর প্রস্তাব করেছে। যদিও গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন এখনই দাম বাড়ছে না, এখন আপাতত শুধুমাত্র পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন পাইকারিতে যেহেতু দাম বেড়েছে, খুচরা পর্যায়েও শীঘ্রই বেড়ে যাবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হতে হয়তো 2 থেকে 3 মাস সময় লাগবে। অর্থাৎ 2 থেকে 3 মাস পরেই বেড়ে যাবে পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে 2 থেকে 3 মাস পরেই বেড়ে যাবে বিদ্যুতের দাম। তবে এই আর্থিক সংকটের মধ্যে 1 লাফে 20% বাড়ানোটা ঠিক হয়নি বলে মন্তব্য করছেন অনেকে। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর কথা জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ার বিষয়ে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কিনা তা পরবর্তী সময়ে বাংলাদেশ রেগুলেটরি কমিশন যাচাই বাছাই করে দেখবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফরিদপুর অঞ্চলের 5টি জেলা নিয়ে পদ্মা এবং কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের 6টি মোট জেলা নিয়ে মেঘনা নামে 2টি প্রশাসনিক বিভাগ করতে যাচ্ছে সরকার এবং এরই মধ্যে 2 বিভাগের নাম চূড়ান্ত প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ। নতুন এই 2টি বিভাগ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী রবিবার। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে আগামী 27 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় প্রস্তাব অনুমোদন হবে এবং দেশে মোট প্রশাসনিক বিভাগ হবে 10টি। এখন 8টি বিভাগ রয়েছে এবং পদ্মা মেঘনা বিভাগ গঠন হলে আয়তনে ছোট হয়ে যাবে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ। ঢাকা বিভাগ থেকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী নিয়ে গঠন হবে পদ্মা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর নিয়ে গঠন হবে মেঘনা বিভাগ। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। একেবারে অপ্রত্যাশিত এমন একটি ফল হবে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি, অথচ ভাবনার অতীত সেই ঘটনা ঘটল আজ লুইসেল স্টেডিয়ামে। সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে গেল আর্জেন্টিনা। প্রথমে 1-0 গোলে বিরতিতে যায় আর্জেন্টিনা, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের ডিফেন্সের মারাত্মক ভুলে হজম করতে হলো একটি গোল। 48 মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে আলবিস্তিলের জালে বল জড়ান সৌদি আরবের
সালে আল সেহরি। 54তম মিনিটে আবারও গোল, অর্থাৎ 5 থেকে 6 মিনিটের মধ্যেই তারা পরপর 2টি গোল করে ফেলান এবং সৌদি আরবের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সালেম আল রদ্রিগো ডি পল এবং নিকোলাস পতনকে কাটিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে বলে জালে জড়ান আর্জেন্টিনার। প্রথমে মোট 4 গোল করা আর্জেন্টিনা অফসাইডের কারণে 3টি বাতিল হয়ে গেল। পেনাল্টি থেকে করা মেসির 6টি গোল ছাড়া কোনোটি বৈধ হলো না। ফলে সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধেই 1-0 গোলে এগিয়ে থাকলো আর্জেন্টিনা। তবে খেলার 8ম মিনিটেই কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। কিক নেন মেসির সময় বক্সের মধ্যে লিওনার্দো পেরেজকে ফেলে এবং এর পরপরই ভিআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। 7 বারের ব্যালন ডি'র জয়ী ফুটবলার লিওনেল মেসি এটাই শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের। সে লক্ষ্যে সৌদি আরবের বিপক্ষে সূচনাটা ভালোই হয়েছিল বলা যায়, তবে শেষ পর্যন্ত তারা ভালো খেলতে পারেনি। সৌদি আরবের গোলরক্ষকের কারণে তাদের অনেকগুলো গোল মিস হয়ে যায়, যে কারণে আজকের এই ম্যাচে জিতে যায় সৌদি আরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।